যদি একাডেমিক জায়গাতে থাকতো যে অবসরের পর রায় লেখা যাবে কি যাবে না, এটা একটা হেলদি ডিবেট হতে পারতো। কারণ আপনি জানেন 1962 সনে আমাদের এখানে রায় ছিল, যা চিফ জাস্টিস কর্নেলিয়াস সারা পৃথিবীতে একজন অত্যন্ত রেসপেক্টেড জাজ হিসাবে স্বীকৃত। উনার জাজমেন্ট ছিল যে অবসরের পর যে রায় লেখা হয় সেটা রায় না। উনি তখন পুরা পাকিস্তানের চিফ জাস্টিস ছিল, এটা ডিএলএর রিপোর্টেড কেস। এখন আপনার এই ডিবেটটা আসলো কোথা থেকে? এই ডিবেটটা কি একটা আদর্শিক কারণে বা বিচার বিভাগ থেকে যেন আমরা ভালো রায় পাই, যেন দ্রুত বিচার হয়, যেন এফিশিয়েন্ট বিচার হয়, এই লক্ষ্য থেকে করা হয়েছে? যদি এই লক্ষ্য থেকে করা হতো আমরা এই ডিবেটটাকে স্বাগত জানাতে পারতাম। আমার কাছে কেন জানি মনে হয় এই লক্ষ্য থেকে করা হয়নি। এখানে ওনাদের পার্সোনাল বিরোধের ব্যাপার আছে। আপনি খেয়াল করে দেখেন, চিফ জাস্টিস থাকা অবস্থায় অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী উনাকে ইমপিচ করার জন্য রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছেন এবং বিভিন্ন টক শোতে উনি বলছেন যে উনি রাজাকার ছিলেন, শান্তি বাহিনীর মেম্বার ছিলেন। আপনি এইটা কতটুক সত্যি কতটুক মিথ্যা এগুলি অন্য ব্যাপার। এই কথাগুলো যখন আপনি শুনেন, চিফ জাস্টিস সম্পর্কে এই ধরনের কথা বলা হচ্ছে, আবার উনার সম্পর্কে উনার কাজ যে চিফ জাস্টিস বলা হচ্ছে এই ধরনের উনার যে কাজ করছে এটা প্রত্যাশিত না, এটা নজিরবিহীন, যেমন আজকে যে সংবাদ সম্মেলন করেছেন, তখন সার্বিকভাবে রাষ্ট্রের প্রধান বিচারপতি এবং অন্যতম সিনিয়র একজন জাজ যিনি রিটায়ারমেন্টে গেছেন, তাদের এই ধরনের এই দ্বন্দ্বটা বিচার বিভাগের মর্যাদা যতটা নামিয়েছে। ওনারা তো অনেক মানুষের কে আদালতে অবমাননা হয়েছে বলে কোর্টে ডেকে নিয়ে অনেক ধরনের উপদেশ দিয়েছেন, কাউকে কাউকে পানিশমেন্টও দিয়েছেন। ওনাদের এই প্রকাশ্য বিরোধ আদালত এবং বিচার ব্যবস্থার কতটুকু অবমাননা করেছে এটা যেন ওনারা রিয়েলাইজ করার চেষ্টা করেন, এটা হচ্ছে আমার প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে কি, দেখেন বুলবুল ভাই একটু আগে একটা কথা বললো যে উনি রিটায়ার করে ফেলছেন, উনি তো বলতে পারেন আমি তো আর এখন বিচারপতি না। তা আপনি যদি বিচারপতি না হন তাহলে আপনি রায় লিখবেন কিভাবে? আরেকটা কথা হচ্ছে, আপনি যখন রিটায়ার করে ফেলেন আপনার কি দায় দায়িত্ববোধ শেষ হয়ে যায়? ধরেন একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, উনি রিটায়ার করার পর একটা ডিস্কো ড্যান্স করা শুরু করলো, আপনি কি বলবেন উনি তো রিটায়ার করে ফেলেছে? আপনার পদের কন্টিনিউটি রাখতে হবে। তো আপনি রিটায়ার করার পর কোন এক নেত্রীর বাড়ি ঘেরাও করার কর্মসূচিতে যদি যান, আপনি রিটায়ার করার পর যদি পলিটিক্যাল বক্তব্য রাখেন, আপনি রিটায়ার করার পর ভবিষ্যতে রাজনীতিতে বিএনপি জামাত কি সুবিধা নিতে পারে এই ধরনের বক্তব্য রাখেন, ওই অবস্থায় ওই রকম একটা মানুষ রায় লিখছে, এটা চিন্তা করলে আপনার মনে হবে না যেটা কি ন্যায় বিচার হতে পারে? আমি প্রকাশ্যে, ধরেন আপনি আমার কথা ধরেন, আমি সুপ্রিম কোর্টের বিচারক ছিলাম, রিটায়ার করার পরপরই ধরেন আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য শুরু করলাম, আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য শুরু করলাম, বাকশাল কায়েম হয়েছিল এগুলো বিভিন্ন বক্তব্য শুরু করলাম, যে কোনো কারণে হোক উনাদের বিরুদ্ধে যে আন্দোলন কর্মসূচি সেখানে রাস্তায় নামলাম, ওই অবস্থায় ধরেন আমি রায় লিখছি, তখন আপনার মনে হবে যে আসিফ নজরুলের কি রায় লেখার মতো মানসিকতা আছে, রায় লেখার মতো মননশীলতা আছে, নিরপেক্ষতা আছে? তো আমি মনে করি রিটায়ার করার পর একজন জাজের, বিচারপতির যে দায়িত্ব, ব্যক্তিত্ব, নিরপেক্ষতা, এটা বজায় রাখা খুবই জরুরি। এখানে একটা মারাত্মক ব্যত্যয় ঘটে গেছে। দেখেন আজকে বাংলাদেশে একটা মানুষকে অত্যন্ত নির্দয়ভাবে অন্যায়ভাবে বহু সমালোচনা করা হয়েছে, জাস্টিস কে এম হাসান। আমি আজকে আপনাকে একটা ঘটনা বলি, উনি আমার নিজের শিক্ষক ছিল। জাস্টিস খায়রুল হক আমার শিক্ষক, কে এম হাসান আমার শিক্ষক ছিল। উনি রিটায়ার করার পর আপনি কোথাও ওনার নাম শুনেছেন? আমি একবার ওনাকে দেখা হলাম, বললাম স্যার এত সভা সমিতি হয়, আলোচনা হয়, আপনাকে ডাকে আপনি যান না কেন? যান না? বলে আমাকে অনেক ডাকে, আমি যাই না কেন জানো? একবার যে আমাকে নিয়ে কথা হয়েছিল, এখন আমি কোথাও যদি যাই আমার কোনো একটা কথা থেকে বলবে এই যে বলা হয়েছিল যে উনাকে বয়স বাড়িয়েছিল বিএনপি, উনাকে প্রধান বানানোর জন্য তত্ত্বাবধায়ক সরকারের, কোনো ধরনের বিতর্ক আমি এড়াতে চাই, জন্য যাই না। এত নিভৃত একটা লোক জীবনযাপন করে, আদৌ দেখবেন মানুষ কথা উঠলে উনার সম্পর্কে খুব রেসপেক্ট নিয়ে কথা বলে না। কত রেসপেক্টেড একটা লোক, এখন পর্যন্ত মনে রেখেছে। আপনি কোনোদিন কোনো সভা সমিতিতে দেখেছেন সাবেক বহু প্রধান বিচারপতি, বহু বিচারপতি বিভিন্ন সভা সমিতিতে যায়, উনি কখনো কোথাও যায় না, কখনোই না, এইভাবে ইন্টিগ্রিটি বজায় রাখে। এখন যারা আমাদের নাগরিকদের বিভিন্ন সময় আদালত অবমাননা হয়েছে, এই হয়েছে এই হয়েছে বলে ডেকে বিভিন্ন রকম লেকচার দিয়েছেন, বিভিন্ন রকম পরামর্শ দিয়েছেন, বিভিন্ন রকম শাস্তি দিয়েছেন, তারা যখন প্রকাশ্যে এই ধরনের বিরোধের একটা অংশে পরিণত হন, তখন আমার মনে হয় যে এর চেয়ে বড় সবিরোধিতা কি হতে পারে? ওনার এই শক্তিটা কোথায়? আমি উনার শক্তি টক্তিটা বলছেন, আমার কথা হচ্ছে কি আপনি যখন এই মাত্রায় একটা বিতর্কে লিপ্ত হন, আপনার ক্ষতি তো অন্য কথা, যে আপনি সম্পর্কে মানুষ কিভাবে সেটা অন্য কথা, সেটা আপনি কেয়ার করেন না অন্য কথা। বিচার বিভাগের কি ক্ষতিটা হচ্ছে আপনার? আপনি চিন্তা করে দেন রাষ্ট্রের প্রধান বিচারপতি সম্পর্কে বলা হচ্ছে উনি রাজাকার। আচ্ছা উনি যদি রাজাকার হয় তো উনার রায়ে মতিউর রহমান নিজামীদের ফাঁসি হয় কিভাবে? উনি একটা, আমার যতটুকু মনে পড়ে আমি প্রথম আলোতে পড়েছিলাম, উনি বলেছিল বিপদে পড়ে চাপে পড়ে উনি একবার শান্তি কমিটিতে যোগ দিয়েছেন, তখন উনি মুক্তিযোদ্ধাদের সাহায্য করতেন না, বলুন ভাই মনে আছে আপনার? এই কথাটা বলেছেন। ওই নিউজের ভিত্তিতে আমি যদি অনবরত টেলিভিশন প্রোগ্রামে বলতে থাকি চিফ জাস্টিস রাজাকার ছিলেন,
তাহলে তো আপনি বিচারের ক্ষেত্রেও এক ধরনের ওনাকে একটা চাপের মধ্যে রাখছেন যে আপনি রাজাকার ছিলেন, এটা বলা মানে কি? উনি যখন কোনো বিচার করবে, যুদ্ধ অপরাধ সংক্রান্ত কোনো বিচার যখন আসবে, তার মানে উনি একটা চাপে থাকবে যে রাজাকার রাজাকার বলা হচ্ছে, আমাকে খুব সাবধান থাকতে হবে। এটা মানুষ ধারণা করতে পারে, ভুলও হতে পারে এটা। তো আমি মনে করি ওনাদের মধ্যে যেই বিরোধী থাক না কেন, ওনাদের ব্যক্তিগত বিরোধের খেসারত বিচার বিভাগ, আইনের শাসন এবং বিচার প্রার্থী মানুষকে যেন দিতে না হয়, রাষ্ট্রকে যেন না দিতে হয়। আমি মনে করি আমি বুলবুল ভাইয়ের সাথে একমত। প্রধান বিচারপতি এবং জাস্টিস শামসুদ্দিন চৌধুরী, ওনাদের কার কি দোষ এটা অন্য কথা, বাট ওনারা ম্যাচিউর মানুষ, ওনারা রাষ্ট্রের প্রধান বিচারপতি, আরেকজনের রাষ্ট্রের অন্যতম সিনিয়র বিচারপতি। ওনারা বসে হোক, যেভাবে হোক, ওনাদের মধ্যে যা বিরোধ থাকুক এটা জনগণকে জানানোর দরকার নাই। ওনারা একাডেমিক্যাল এটা সেটেল করুক। ওনারা যদি সেটেল করতে না পারে, অ্যাটর্নি জেনারেল আছে, রাষ্ট্রের অন্যান্য সিনিয়র আইনজীবীরা আছে, সুপ্রিম কোর্টের বিভিন্ন কমিটি আছে, ওখানে বসে ওনারা সিদ্ধান্ত নেব। আর বুলবুল ভাইয়ের সাথে আমি একমত। আমি মনে করি শুধু রিটায়ার্ড জাজ না, আপনি দেখেন আইনমন্ত্রী একটা কথা বলেছিল, অনেক জাজ কর্মকালীন অবস্থায়, কাজে থাকা অবস্থায় দিনের পর দিন রায় লিখেন না, দিনের পর দিন রায় লিখেন না। এবং উনি নিজে বলেছেন আইনমন্ত্রী যে 4-5 বছর পর্যন্ত ঝুলে থাকে, এটাতে মারাত্মক সমস্যা হয়। ধরেন আপনি একটা শর্ট অর্ডার পেলেন যে আপনাকে চাকরি পুনর্বহালের নির্দেশ দেওয়া হলো, আপনি যদি পুরা রায়টা না পান, আপনার চাকরি লিখিত রায়টা যদি না পান, আপনার এমপ্লয়ার তো আপনাকে চাকরি দিতে বাধ্য না, তাহলে আপনি 4 বছর পর পাবেন। আপনি একটা সিভিল মামলা একটা পজিশন পেলেন, পূর্ণাঙ্গ রায় না পাওয়া পর্যন্ত, ওই রায় দেখানোর পর্যন্ত আপনি তো এক্সিকিউট করতে পারবেন না। আপনি একটা রায় অসন্তুষ্ট হলেন, সেটার বিরুদ্ধে আপিল বা রিভিউ করতে চান, পুরা রায় না পর্যন্ত সেটাও করতে পারছেন না। এটা মারাত্মক সমস্যা তৈরি করে, এটা তো হালকাভাবে দেখার কিছু না। কাজেই প্রধান বিচারপতি যদি শুধুমাত্র ওই তাড়না থেকে করতে চান, একটা রেগুলেট করতে চান, আমি বুলবুল ভাইয়ের সাথে একমত। আমি প্রথম আলোতে এটা লিখেছিও যে অপশন নেওয়ার 6 মাস আগের থেকে আপনি কোনো বিচারপতি আর কোনো শুনানিতে বসবেন না, ওনারা খালি রায় লিখবেন। এবং যারা সিটিং জাজ আছে উনি নিয়ম করে দিতে পারেন ইচ্ছা করলে যে আপনি সংক্ষিপ্ত আদেশ ঘোষণা করার 7 দিনের মধ্যে আপনাকে রায় দিতে হবে। এখন তো কম্পিউটার আছে, আপনি যখন একটা সংক্ষিপ্ত আদেশ দিচ্ছেন তার মানে পুরো রিজনিংটা আপনি জানেন, ওটা লিখতে তো এত অসুবিধার কথা না। আরেকটা কথা আপনাকে বলি, আমাদের এখানে কোনো জাজ আপনার, ওনারা রায় লিখতে গিয়ে জাতির ইতিহাস, ইংল্যান্ডের ইতিহাস, রাজা চার্লসের কাহিনী, সপ্তম এডওয়ার্ডের কাহিনী, এগুলি বলে টলে 300-400 পৃষ্ঠা রায় লেখেন, কোনো দরকার নাই। একটা রায় আপনি অনেক বড় বড় অনেক অসাধারণ রায় আপনার 50 পেজেস, 30 থেকে 50 পেজেসের মধ্যে আছে বাংলাদেশে, বিদেশে অনেক ভালো ভালো রায় আছে। আপনি রায় লিখতে বসছেন, আপনি বাঙালি জাতির রাজনৈতিক ইতিহাস লেখা আপনার দায়িত্ব না। তো যে রায় লেখা যদি এত সময় সাপেক্ষ ব্যাপার হয়, এত বড় বড় রায় লেখা দরকার কি? যেটাতে বিচার প্রার্থী মানুষের সুবিধা হয়, যেটাতে বিচার অঙ্গনের মর্যাদা আরো শক্তিশালী হয়, সেরকম ব্যবস্থা প্রধান বিচারপতি প্রধান দায়িত্ব, ওনার দায়িত্বে এটা নেওয়া হবে, এটা আমরা আশা করব। এবং এই বিরোধ আর প্রকাশ্যে যেন কেউ একটা কথা না বলে এই দুই পক্ষের থেকে, এটাই আমরা ওনাদের কাছে অনুরোধ করব।